তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনও দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা। দ্রুত নির্বাচনের আহ্বান। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি। 3 মাসের জন্য বসানো হচ্ছে প্রশাসক। সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। রাজবাড়ীতে শীতকালীন মহড়ায় প্রধান উপদেষ্টা। জনগণের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী। এবং রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দুর্ভোগে গ্রাহক। সংকট কাটাতে সিলেট থেকে আরও 3 কোটি ঘনফুট সঞ্চালন লাইনে সরবরাহের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আর 18 মামলা খারিজ হলে এই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে না। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলো কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি এখনও তারেক রহমানকে দেশে ফেরানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন সফর শেষে দেশে ফিরে তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেন। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন এখন পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঠিক করে দ্রুত নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। ইলেকশন দেন, এটা সহজ পথ। সসম্মানে ঘরে ফেরা। আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন বলেও দাবি করেন শামসুজ্জামান দুদু। আপনারা যখন শিশু। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। প্রধান উপদেষ্টা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোকে একটা অনুরোধ করেছিলেন দিল্লি থেকে ভিসা সেন্টার, তাদের ভিসা ঢাকায় বা অন্য নিকটস্থ অন্য কোনো দেশে সরিয়ে আনা যায় কিনা। তো এই বিষয়ে কিছু প্রগ্রেস আছে। আমরা বলেছিলাম যে বুলগেরিয়া তাদের ভিসার বিষয় ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। 122 জন বাংলাদেশি ছাত্রকে তারা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে। রোমানিয়ার সাথেও এই বিষয়ে কথা হয়েছে। রোমানিয়া ব্যাংককে তাদের ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে এবং এই নিয়ে রোমানিয়ার সাথে আলোচনা চলছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। এই 3টা দেশ ছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ব ইউরোপিয়ান ডেস্ক এবং পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে। হয়তো এই বিষয়ে আরও সামনে আরও কিছু ডেভেলপমেন্ট আসবে, তখন আমরা আপনাদেরকে উপযুক্ত সময়ে সেই ডেভেলপমেন্টগুলো জানাবো। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা লাগে সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন নির্বাচন কমিশনাররা। একই অনুষ্ঠানে CCAMM নাসির উদ্দিন বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা। সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিএসসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করে এ কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী। শিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। এ সময় তিনি দেশের সম্মান ও গৌরব সমুন্নত রাখতে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে
জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে। এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসএলএমের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি এই 6 ব্যাংককে অডিট করার জন্য প্রশাসক বসানো হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক, যার কারণে 3 মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ICB ইসলামী ব্যাংক। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে 43তম BCS এর গ্যাজেট থেকে বাতিল হওয়া প্রার্থীরা তাদের চাকরি পুনর্বিবেচনার আবেদন করেছেন। 15 জানুয়ারির মধ্যে নতুন গ্যাজেট প্রকাশ করে নিয়োগ দিতে সময় বেঁধে দেন চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা। সচিবালয়ের সামনে জড়ো হয়ে এ দাবি জানান তারা। 43তম BCS-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গ্যাজেট থেকে বাদ পড়া প্রার্থীরা রোববার সকালে জড়ো হন সচিবালয়ের সামনে। গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে BCS-এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 227 প্রার্থীর অনেকেই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পুনর্বিবেচনার আশ্বাসে আবেদন করেন। চাকরি প্রত্যাশীদের দাবি, কোনো ধরনের ফৌজদারি কিংবা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয় তারা। গ্যাজেট থেকে বাদ পড়া অনেকের স্বজনরাও আসেন সচিবালয়ের সামনে। বলা আছে যে বিরূপ মন্তব্য থাকার কারণে সাময়িকভাবে অনুপযুক্ত ঘোষণা করা হলো, কিন্তু কি সেই বিরূপ মন্তব্য এটা আমাদের আদৌ অজানা। আমাদের আজকে মূলত এখানে আসা হচ্ছে পুনর্বিবেচনার জন্য আবেদন দেওয়া। আমার আপন ছোট ভাই, আমি সকাল থেকে এসে দাঁড়াচ্ছি আমার চাকরি বাকরি ফালায়া, আমি জানি না ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। আগামী 15 জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন জারি করে চাকরিতে অন্তর্ভুক্ত করার দাবি চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের। 2 সংস্থার ভেরিফিকেশন রিপোর্ট তাদের হাতে রয়েছে। আমাদের এই ভেরিফিকেশন রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের মধ্যে কেউ যদি ফৌজদারি কোনো মামলার সাথে জড়িত থাকে এবং রাষ্ট্রবিরোধী কোনো কিছুর সাথে জড়িত থাকে এবং তার প্রমাণ, এই দুটা যদি থাকে, তারা ব্যতীত বাকি যারা রয়েছে তাদের অতি সত্বর যেন গেজেট প্রদান করা হয়। 43তম BCS যারা আছে জানুয়ারির মধ্যে আমাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। গত 15 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় 43তম BCS এর প্রজ্ঞাপন বাতিল করলে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন 99 জন প্রার্থী। পরে 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে 30 ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করলে এতেও বাদ পড়েন বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত 168 প্রার্থী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা, 80 কোটির অবৈধ সম্পদ ও 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি, 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। 11 দিন পর খুলে দেওয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন। পুড়ে যাওয়া ভবনের উপরের 4টি তলা বাদে নিচের বাকি 5টি তলায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিন থেকে কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত সচিব জানান, 10 থেকে 12 দিনের মধ্যে পুড়ে যাওয়া 4টি তলায় পুরোপুরি কর্মপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের প্রথম 5টি ফ্লোর খুলে দেওয়া হলো 11 দিন পর। রোববার সকাল থেকেই প্রতিটি তলায় ধোঁয়া মোছার কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ঠিক করা হচ্ছে পানির লাইন, কম্পিউটার কানেকশন। এসব তলায় থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করা শুরু করেছেন। 2-3 দিনের মধ্যে 5ম তলা পর্যন্ত কর্মপরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুরোপুরি মেরামত করা কঠিন হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বলা যাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটুকু ব্যবহার উপযোগী। রিপেয়ার করার আগে প্রথম জিনিসটা হলো যে এটি কতটুকু ব্যবহারযোগ্য। এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। যেখান থেকে দেশ পরিচালনা হয় সেখানে আমি মনে করি যে এটাকে
সিকিউরিটি এবং ফায়ার সেফটির দিক থেকে হাইয়েস্ট পর্যায়ে আসলে মেজার নেওয়া উচিত। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান জানান, আগুন লাগা 4টি তলায় দ্রুত মেরামত কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কাজের পরিবেশ ফিরিয়ে আনা যাবে। পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে, 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তা সরবরাহ করা হচ্ছে সারা দেশে, যে কারণে এসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেয়ার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। আর কাজ করো না, এটাই তো সেটার কাজ করো না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার 1 সপ্তাহ পরে আর এটা চলে না, তা আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম, অনেক চেষ্টা করলাম, দেখে না। হাজারীবাগের আলামিনের দশাও একই রকম। রাজধানীর লালবাগ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছিল তাকে, কিন্তু সেটি এতই নড়বড়ে যে তা আলামিনের ওজন সহ্য করতে পারেনি। ভালো মতন দাগে হয়ে যায়, এটা টাইপ বাজায়, নরমাল অনেক ছিল, তার জন্য আমি এটা দিয়ে দিছি দোকানে, দিয়ে আমি একটা নতুন দীক্ষা আনছি। দেশে এরকম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল, হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামি এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি, তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানে মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। হ্যাঁ, ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত মানে চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল? মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে, সেখানে তো ক্যাবিনেট সেক্রেটারি তো সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করবো। এই ঘটনায় জবাবদিহির আওতায় আনা হয়নি কোনো কর্মকর্তাকে। এই দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক আবেদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধেও হয়েছে 3টি মামলা। দুদক বলছে তাপস সহ পলাতকদের ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন
এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বেসিক ব্যাংক মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পালাবদলে সেই দুদকের মামলায় ফাঁসলেন শেখ পরিবারের এই সদস্য। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার আলাদা দুটি মামলা করেছে দুদক। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন কি প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3 মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে তা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্ত তথ্যাদি এজাহারে বিস্তারিত আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মামলা প্রত্যাহার না করলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের আইনজীবী। সকালে সুপ্রিম কোর্টে ব্রিফিংয়ে কথা জানান আইনজীবী সরওয়ার হোসেন। তিনি বলেন, 3 মামলায় মৃত্যুদণ্ড হলেও সাজার আদেশ প্রত্যাহারের এখতিয়ার রয়েছে সরকারের। এর আগে গত 29 ডিসেম্বর 7 মামলা প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয়ে এবং মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সৈয়দ জিয়াউল হক। আইনজীবী সরওয়ার হোসেন জানিয়েছেন, জিয়ার বিরুদ্ধে 7টি মামলার তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 3টি মামলায় মৃত্যুদণ্ড হয়েছে তার। জিয়াউল হক বিদেশে অবস্থান করছেন, তবে কোন দেশে তা জানাননি তার আইনজীবী। এই অফিসারকে প্রথম বানাইলো জেএমবি সদস্য, তারপর তাকে বানাইলো আল কায়দার সদস্য, তারপর তাকে বানালো আনসারুল ইসলামের সদস্য, এরপর বানালো তাকে আইএসের সদস্য। তারপর তার বিরুদ্ধে অভিযোগ আনলো যে হোলি আর্টিজানে যে আক্রমণ হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, সেইটাও সে নাকি নেতৃত্ব দিয়েছে। সো জঙ্গি নাটকটা খুব খুব পুয়ারভাবে, অত্যন্ত অগভীরভাবে সেটা করেছে, যার জন্য এই মামলাগুলো যে মিথ্যা সেইটা তাদের এই ঘটনাই প্রমাণ পায়। সংবাদে আরও থাকছে, তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইংল্যান্ডের জীবন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়ের পূর্বাভাস, আবহাওয়া বিভাগের জরুরি অবস্থা জারি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঢাকার শিশু হাসপাতাল ঘুরে দেখা যায় নিউমোনিয়া ও অ্যাজমা আক্রান্তের হার স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 গুণ। এছাড়া সাধারণ সর্দি, জ্বর সহ ছোটখাটো সমস্যা তো আছেই। এ অবস্থায় শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। লুৎফর রহমানের ক্যামেরায় শফিক মুন্সির রিপোর্ট। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। সন্তানকে ভর্তি করানোর অপেক্ষায় অনেকে। বাবা মায়ের চোখে মুখে রাজ্যের উদ্বেগ। চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে 0 থেকে 5 বছরের শিশুরা। গত 48 ঘন্টায় নিউমোনিয়া এবং অ্যাজমায় আক্রান্ত হয়ে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে রাজধানীর এই শিশু হাসপাতালটিতে। নিউমোনিয়া ও অ্যাজমা ইউনিট ঘুরে দেখা যায় গত 2 দিনে ভর্তি হয়েছে 58 শিশু। বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, ওর বয়স হলো আজকে 1 মাস 9 দিন। ওর জন্মের 10 দিন পরে ঠান্ডা দেখা দেয়। ঠান্ডায় 2 সাইডের নিউমোনিয়াতে হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। ওর প্রচণ্ড জ্বর ছিল, সর্দি কাশি ছিল আর সাথে খিঁচুনি ছিল, এই জন্য ওরা হাসপাতালে ভর্তি হয়।
শীতের সময় শিশুদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। 5 বছরের নিচে যে বাচ্চাগুলা এবং বিশেষ করে 1 মাস বয়সের নিচে এই বাচ্চাগুলা, যেহেতু আমরা গত 2 দিন ধরে দেখতেছি একটা সত্য প্রবাহ হচ্ছে, টেম্পারেচার প্রায় 12-13তে চলে আসছে, নেমে আসছে, সবচেয়ে ঝুঁকিতে থাকে। অবশ্যই এই সময়টা একটু এক্সট্রা খেয়াল রাখতেই হবে। বিশেষ করে আমরা বলবো বাচ্চাদেরকে এই শীতের মধ্যে, বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যার পরে, এই টাইমটা আমরা দেখি যে একটা মৃদু সত্য প্রবাহ যায়, এই সময়টা যতটা সম্ভব বাইরে বের না করা। সাধারণ সর্দি জ্বর নিয়ে কেবল শনিবারই হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 187 শিশু। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগের আশা নিয়ে 3 বার বাংলাদেশে এসেও ফিরে গেছেন বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেমিনারে কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। একই অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। রাষ্ট্রদূত আরও বলেন, জ্বালানি কোম্পানি অ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী থাকলেও সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের ক্ষেত্র বলতেই শ্রম বাজারের কথা উঠে আসে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশটি বাংলাদেশে বড় বিনিয়োগে যুক্ত ছিল না। এর পেছনে পতিত সরকারের অনাগ্রহকে দায়ী করলেন সৌদি রাষ্ট্রদূত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে ইচ্ছুক সৌদি আরব। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal, if we have a refinery there, it will help to produce the petroleum products to Bangladesh and to the region. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না। অন্তর্বর্তী সরকার বিদেশে বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর। The next time the Saudis come, Saudi entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received. এদিকে অর্থ উপদেষ্টা বলেন, শুধু দুর্নীতি নয়, অতীতে নানা নীতিগত ভুল সিদ্ধান্ত বিনিয়োগ না বাড়ার কারণ। There are a lot of wrong policies taken, the wrong policies, and that's what we are now paying for that one. জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও প্রশিক্ষণের দিকে জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শীতেলেই রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট, আর এতে বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর, বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। রুটির ছাকার মতো গ্যাস নাই, বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতে বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু বন্ধ। আমাদের চরম দুর্ভোগ, এবং মে মাস থেকে শুরু হয়েছে এটা। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। এটা আমরা তো মানুষ, এখন এক পারা যায় যে রাস্তায় দাঁড়ায় যাই। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই। মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। একটানা গ্যাস নেই আজকে 1 মাস ধরে। রাত্রে গ্যাস আসে, রাত্রে 2টা বাজে কি মানুষ ঘুমাবে না রান্না করবে? সারাদিন কাজ করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতনে রান্না খাওয়া করা যায় না।
নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল বুধবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের পর জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেড়েছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যাও। এই মুহূর্তে পূর্বাচলে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছে তার কাছে। এশার, পঞ্চম দিনে এসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে। মূলত কয়েকদিনের তুলনায় আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জনসমাগম অনেক বেশি। সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। তবে এই বিকেলের দিকের পর থেকে কিন্তু সমাগম এত বেশি হয়েছে যে ধারণা করা হচ্ছে আজকেই মেলায় সবচেয়ে বেশি জনসমাগম দেখা যাচ্ছে। এদিকে শীতের প্রকোপ থাকায় শুরুর দিকে কিন্তু মেলায় তেমন একটা মানুষ দেখা যায়নি। সেটি কমে আসায় কিন্তু এখন মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। তবে ছুটির দিনগুলোতে কিন্তু যে পরিমাণ মানুষ থাকে আজকে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে ছুটির তুলনায়। তবে এদিকে পণ্য বিক্রির চেয়ে কিন্তু প্রচারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অফার নিয়ে পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দর্শনার্থী থাকলেও সেই তুলনায় ক্রেতাদের সংখ্যা কিন্তু কম। মানে বেশিরভাগ মানুষ মেলা ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন কিন্তু খুবই কম। যাচাই বাছাই করে দেখছেন পছন্দের পণ্য। মেলা শেষে সাধারণত ছাড় ও আকর্ষণীয় অফার পেলেই তারা কিনবেন, এমনটাই বলছেন ক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন সাধারণত মেলার শুরুর দিকে বিক্রি কম থাকে, 10-12 দিন পর থেকে শুরু হয় বেচা বিক্রি। তবে ক্রেতাদের অভিযোগ মেলায় জিনিসপত্রের দাম এবার অনেক বেশি। আর বিক্রেতারা বলছেন মূল্যস্ফীতির জন্য পণ্যের দাম কিছুটা বেশি। তবে মেলার সার্বিক দিক ও পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। এদিকে এবারের মেলায় কিন্তু বর্ষপণ্য আসবাব, তাই মেলার পঞ্চম দিন পর্যন্ত সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচার পণ্যেই, এবং থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও। মূলত দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন ও আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করতেই এই আন্তর্জাতিক মেলার আয়োজন করছে বাংলাদেশ। 22 সালে মেলার ভেন্যু কিন্তু রাজধানী আগারগাঁ থেকে এই পূর্বাচলে চলে আসে এবং এইবার এই মেলার 29তম আসর। তবে দর্শনার্থীদের জন্য যেটা জানিয়ে রাখা ভালো, মেলায় কিন্তু বিআরটিসির 200টি বাস, শাটল বাস আছে, কিন্তু মেলা প্রাঙ্গণে মানুষ আসতে পারবে। এবং মেলার যেই আকর্ষণীয় দিকটা আমরা ক্রেতাদের বলতে পারি যে নিরাপত্তার যে জায়গাগুলো আছে সেটা যখন ভালো দিকে আছে এবং ক্রেতারা বলছেন। তবে দর্শনার্থীরা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য মেলায় প্রবেশের টিকিট মূল্য 50 টাকা এবং 12 বছরের নিচে মেলাদের বয়স সংখ্যা হলো 25 টাকা। তবে অনলাইনে টিকিট কাটলে কিন্তু মেলায় আপনার করা যায়। এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 14th গ্যাপ এক্সপো। আগামী 8 থেকে 11 জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে বিশ্বের 25টি দেশের 500টি প্রতিষ্ঠান অংশ নেবে। রোববার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠন BJP-MEA। বক্তারা বলেন, সরকারের নীতিগত সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হতে পারে এই শিল্প। প্রদর্শনীতে কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি, মেশিনারি সহ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিংয়ের সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করা হবে। ভারী তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের জনজীবন। জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন সড়কে তুষারের স্তর জমে গেছে, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন অঞ্চলের প্রধান মহাসড়ক। তুষারপাত আর বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়, তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সোমবার দেশটির পূর্বাঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। এতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত 10 লাখ মানুষ।
নেব্রাস্কা, কানসাস, ওহাইও, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশাল এলাকা জুড়ে 1 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত তুষার জমতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের মতো বিপর্যয় দেখা দিতে পারে। এর মধ্যে কেন্টাকি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনও দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা। দ্রুত নির্বাচনের আহ্বান। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ইসির। এবং এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি। 3 মাসের জন্য বসানো হচ্ছে প্রশাসক। সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।